হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রতিভা কর্মকার আবার আমি তোমাদের সামনে উপস্থিত হলাম ক্লাস 10 সেকেন্ড সামেটিভের বাংলার ব্যাকরণে যে সমাস অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করতে। তবে চলো আমি আলোচনা শুরু করি। সমাস এই শব্দটার যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে আমরা পাবো কি, অর্থাৎ সমাসকে যদি আমরা ভাঙি সম প্লাস অস প্লাস ঘম। সম হলো কি, অর্থাৎ উপসর্গ, তোমরা 9-এ নিশ্চয়ই পড়েছো উপসর্গ। অস ধাতু, এটা ধাতু, আর ঘম হলো প্রত্যয়। এর সম্মিলনে সমাস শব্দটা গঠিত হচ্ছে। অস ধাতু, তোমরা মনে রাখবে অস ধাতুর মানেই হলো কি সংক্ষেপ। অস ধাতুর মানেই হলো সংক্ষেপ। তাহলে পুরো সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্ত করা। বোঝা গেল? তাহলে এবার আমরা সমাস কাকে বলে এটা জানি। আমি লিখছি সিংহাসন, তারপর লিখছি বিলাত ফেরত, ঠিক আছে? তারপরে লিখছি রামানুজ, ঠিক আছে? এই কতগুলো শব্দ আমি লিখলাম। এইবারে এই শব্দগুলোকে আমি ভাঙি, অর্থকে ঠিক রেখে ভাঙতে হবে। তার আগে আমি বলে নিই সমাস কাকে বলে। পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা তার বেশি পদ যখন এক পদে মিলিত হয় তখন তাকে বলছে সমাস। দুই বা তার বেশি পদ, সেই পদগুলো কিরকম হতে হবে? পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত হতে হবে। তাহলে দুই পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুটো পদ যখন, দুই বা তার বেশি পদ যখন এক পদে মিলিত হয় তখন তাকে বলছে সমাস। যেমন মনে করো সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে? বিলাত ফেরত, বিলাত হইতে ফেরত, ঠিক আছে? রামানুজ, রামের অনুজ। আমরা, আরেকটা লিখে দিই আমরা, আমি তুমি এবং তারা, ঠিক আছে? এবার আমরা ব্যাখ্যায় আসি। সিংহাসনকে আমি ভাঙলাম সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে? দুই বা তার বেশি পদ, তাহলে এই একটা পদ আর এই একটা পদ, এই দুটো পদ মিলে হয়ে গেল কি সিংহাসন। এই দুটো পদ কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, এদের দুজনের সাথে একটা রিলেশন আছে। বিলাত ফেরত, বিলাত একটা শব্দ, ফেরত একটা শব্দ, এই দুটো মিলে হয়ে গেল বিলাত ফেরত, তাই তো? রামানুজ, রামের অনুজ, এই একটা পদ আর এই একটা পদ, এই দুটো পদ মিলে হয়ে গেল কি রামানুজ। আমরা, আমি তুমি এবং তারা বা সে, ঠিক আছে? তাহলে এখানে তিনটে পদ। তাহলে আমরা সমাসের অর্থ বুঝলাম যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ এক পদে যখন মিলিত হয় তখন তাকে বলছে সমাস। বোঝা গেল? সমাসের আর একটা নাম হলো সমস্ত পদ। সমস্ত পদ,
মানে কি সব পদ তো একসাথে মিলেছে, ওই জন্য তাকে সমস্ত পদ বলছে। এবার সমস্যমান পদ, অর্থাৎ সমস্যমান পদ কোনগুলো? যে পদগুলো অর্থ সম্পর্কযুক্ত পদগুলো নিয়ে সমাস গঠিত হচ্ছে, অর্থাৎ একটা পদ গঠিত হচ্ছে, তাকে বলছে সমস্যমান পদ। আবার বলছি, দুই বা তার বেশি অর্থ সম্বন্ধযুক্ত পদ নিয়ে যখন সমাস গঠিত হচ্ছে, তখন সেই পদগুলোকে বলছে কি সমস্যমান পদ। কি বলছি? সমস্যমান পদ। ঠিক আছে? তাহলে আমি সিংহাসনে কি কি সমস্যমান পদ পেলাম? সিংহ আর আসন সমস্যমান পদ পেলাম। বিলাত ফেরত, বিলাত আর ফেরত সমস্যমান, দুটো সমস্যমান পদ পেলাম। রামানুজ, রামের অনুজ, তাহলে এই একটা সমস্যমান পদ পেলাম, এই একটা সমস্যমান পদ পেলাম। আমরাতে কি কি সমস্যমান পদ পেলাম? আমি, তুমি এবং সে বা তা, তিনটে সমস্যমান পদ পেলাম। তাহলে এই সমস্যমান পদগুলোকে নিয়ে একটা সমস্ত পদ তৈরি হচ্ছে। সমস্য পদের আর একটা নাম হলো, আমরা বলতে পারি, অর্থাৎ প্রথম সমস্যমান পদটা হলো পূর্বপদ আর পরপদ, মানে তার পরের পদ। তাহলে প্রথম সমস্যমান পদটা হলো পূর্বপদ, পরের সমস্যমানটা হলো পরপদ। বিলাত হলো পূর্বপদ, ফেরত হলো পরপদ। রাম হলো পূর্বপদ, অনুজ হলো পরপদ। আমি হলো পূর্বপদ। এরকম এখানে তিনটে পদ মিলিয়ে হয়েছে একটা পদ, হয়েছে আম। তাহলে বোঝা গেল? তাহলে আমরা পূর্বপদ এবং পরপদ নিয়ে আলোচনা করলাম। এবার ব্যাস বাক্য নিয়ে আমরা আলোচনা করব। ব্যাস বাক্য কাকে বলছে? অর্থাৎ ব্যাস বাক্য হচ্ছে এই সমসমান পদগুলির সম্পর্ক যে বাক্য বা বাক্যাংশের দ্বারা বিশ্লেষণ করা হয়, তাকে বলছে ব্যাস বাক্য। তাহলে কাকে বলছে ব্যাস বাক্য? অর্থাৎ সমসমান পদগুলির সম্পর্কগুলো যখন কোনো বাক্য বা বাক্যাংশ দ্বারা বিশ্লেষণ করা হয়, তখন তাকে বলছে সমসমান পদ। এইগুলো পুরোটাই সমসমান না, ব্যাস বাক্য। এই যে পুরোটাই হলো ব্যাস বাক্য, এগুলো পুরোটাই হলো এটা হলো ব্যাস বাক্য। ঠিক আছে? এই যে সমসমান পদ, এইগুলো কি হচ্ছে? এই যে চিহ্নিত, এইটা দিয়ে ভাগ হচ্ছে। বিলাত হইতে দিয়ে পূর্বপদ পরপদ মিলিত হচ্ছে। রাম যুক্ত এর বিভক্তি দিয়ে অনুজের সাথে যুক্ত হচ্ছে। এবং এইটা হলো একটা বাক্য বা বাক্যাংশ তৈরি হচ্ছে। একে বলছে ব্যাস বাক্য। একে বলছে কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। ঠিক আছে? ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। এরপর আমরা আসবো সমাস কয় প্রকার ও কি কি। এতক্ষণ তোমরা সমাস বিষয়ে কিছুটা প্রাথমিক ধারণা নিশ্চয়ই পেয়ে গেছো। এবার আমরা জানবো সমাস কয় প্রকার। দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি সমাসের শ্রেণীবিভাগ: কর্মধারা সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, অলপ সমাস, নিত্য সমাস, বহুব্রীহি সমাস, বাক্যাশ্রয়ী সমাস। মোট দেখো 9খানা সমাসের নাম আমরা লিখে ফেললাম। এর মধ্যে আজকে আমি যে সমাসগুলো তোমাদেরকে করাবো তার মধ্যে হলো তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং অলপ সমাস। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। দ্বন্দ্ব সমাস দিয়ে আমরা সমাসের পরবর্তী আলোচনাটা শুরু করি। তোমাদের আমি
9টা সমাসের কথা বললাম। তার মধ্যে কি বললাম, যে এখন আমি তোমাদেরকে যে সমাসগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হলো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং অলোপ সমাস। এই 4টে সমাস নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসটা আসার আগে তোমাদেরকে আমি ভালো করে লক্ষ্য করতে বলবো শব্দটা, অর্থাৎ বানানটার দিকে। দেখো, দয় বয় দন্তে নয় দয় ব, দ্বন্দ্ব। ঠিক আছে, আমরা দ্বন্দ্ব মানে ঝগড়া জানি, কিন্তু সমাসে দ্বন্দ্ব মানে মিলন। ঠিক আছে, এই বানানটার দিকে কিন্তু লক্ষ্য রাখবো। অর্থাৎ প্রথমে আমরা আসলাম দ্বন্দ্ব সমাসে। এবার দ্বন্দ্ব সমাসে আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, দেখো। দুধ ভাত, সৈন্য সামন্ত, মন্ত্রতন্ত্র, বাবা মা, সাদা কালো, কাঁচা পাকা, ন্যায় অন্যায়, চেনা অচেনা, মাঠঘাট। এইগুলো হলো সমস্ত পদ, তাই তো? এগুলো সব সমস্ত পদ। এবার এগুলোকে ভেঙেছি আমি। ঠিক আছে, এবারে দুধ ভাত এই শব্দটাকে ভাঙলাম কি করে? দুধ ও ভাত। তাহলে পূর্বপদ হলো দুধ, পরপদ হলো ভাত। এই দুটো পদকে ভাঙলাম আমি কি দিয়ে? এই ও অব্যয়টা দিয়ে। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে সবগুলোই তাই করলাম। দেখো, সৈন্য ও সামন্ত। সৈন্য হলো পূর্বপদ, সামন্ত হলো পরপদ। এই পূর্বপদ ও পরপদকে সংযুক্ত করলাম কি দিয়ে? ও দিয়ে। মন্ত্রতন্ত্র ভাঙলাম মন্ত্র ও তন্ত্র। মন্ত্র পূর্বপদ, তন্ত্র পরপদ। এই পূর্বপদ ও পরপদকে সংযুক্ত করলো কে? এই ও অব্যয়। বাবা মা, বাবা ও মা দুটো পদকে সংযুক্ত করলো কে? ও অব্যয়। সাদা কালো, পূর্বপদ সাদা, পরপদ কালো, এই দুটো পদকে সংযুক্ত করলো ও অব্যয়। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমরা এইভাবে ভেঙেছি। কাঁচা পাকা, কাঁচা ও পাকা, ন্যায় অন্যায়, ন্যায় অন্যায়, চেনা অচেনা, চেনা অচেনা, মাঠ ঘাট, মাঠ ও ঘাট। ঠিক আছে, তাহলে আমরা বৈশিষ্ট্যটা দেখে দিলাম, দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য দেখলাম। এবারে দ্বন্দ্ব সমাস তাহলে আমরা বলি কাকে বলে? অর্থাৎ যে সমসমান পদগুলো, এগুলো তো সমসমান পদ, দুধ ও ভাত সমসমান পদ, পদগুলো এই একটা ও সংযোজক অব্যয়। ও এবং এগুলো হলো সংযোজক অব্যয়, যা অর্থাৎ যে যুক্ত করছে। এই অর্থাৎ সমসমান পদগুলো যখন ও সংযোজক অব্যয় দ্বারা এক পদে মিলিত হচ্ছে, তখন সেই সমাসকে বলা হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আরেকবার বলে দিই, যখন সমসমান পদগুলি ও সংযোজক অব্যয় দ্বারা মিলিত হয়ে এক পদে পরিণত হচ্ছে, তখন তাকে বলছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে আরেকটা বৈশিষ্ট্য আছে কি দেখো, অর্থাৎ এটা যদি পূর্বপদ এটা পরপদ, তোমরা জানো পূর্বপদ পরপদ এগুলো সব দুটো পদেরই প্রাধান্য রয়েছে, কেউ ছোট কেউ বড় নয়, দুটো পদেরই প্রাধান্য রয়েছে। তাহলে দ্বন্দ্ব সমাস যদি তোমাদের বলে কাকে বলে, তাহলে তোমাদের বলতে হবে সমসমান পদগুলো যখন ও অব্যয় ও এই অব্যয় পদটির দ্বারা সংযুক্ত হয়ে একটা পদের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সমস্ত পদের সৃষ্টি করছে, এবং যে পদে যে সমাসে উভয় পদেরই প্রাধান্য থাকছে, তাকে বলছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তোমাদের 2 নম্বর দাগের প্রশ্ন থাকে যে কোন পদে কোন সমাসে উভয় পদেরই প্রাধান্য থাকে? দ্বন্দ্ব সমাসেই একমাত্র উভয় পদেরই প্রাধান্য থাকে, অর্থ প্রাধান্য থাকে। ঠিক আছে, তাহলে আমরা দ্বন্দ্ব সমাস বুঝলাম। এই দ্বন্দ্ব সমাজের সাথে সাথে দেখো আমরা পেয়ে যাব অলোপ সমাস। অলোপ কথাটার অর্থই হলো যা লুপ্ত হয় না। সমাসের ক্ষেত্রে বিভক্তি যখন লুপ্ত হয় না,
পদের বিভক্তি যখন লুপ্ত হয় না তখন তাকে বলছে অলোপ সমাস। এবার আমরা দেখছি, দেখো এই একটা শব্দ নেব, এই একটা শব্দ নেব, এদেরকে আমি করলাম কি, দুধ ভাত ওখানে আছে, এখানে বললাম কি দুধে ভাতে। এটা সমস্ত সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবার একে ভাঙছি, দেখো দুধে ও ভাতে, তাই তো? তাহলে এটা পূর্বপদ, এটা পরপদ, বা এটা সমস্যবান পদ, এটাও সমস্যবান পদ। উভয় পদেই দেখো বিভক্তি কিন্তু লুপ্ত হচ্ছে না যখন আমি ভাঙছি। সমস্ত পদকে যখন আমি ভাঙছি উভয় পদেরই, পূর্বপদ বা পরপদ উভয় পদেরই বিভক্তি লুপ্ত পাচ্ছে না, যেটা মনে করে সমস্যবান পদে রয়েছে বিভক্তি। তাই একে বলছে কি অলোপ দ্বন্দ্ব সমাস। অলোপ দ্বন্দ্ব সমাস। আবার দেখো মাঠ ঘাট, অর্থাৎ আমি যদি এটাকে বলি মাঠে ঘাটে, এটাকে ভাঙবো কি করে, মাঠে ও ঘাটে। তাহলে দেখো পূর্বপদ ও পরপদ উভয় পদে এই সমস্ত পদের বিভক্তি কিন্তু লোপ পাই। আমি যখন এটাকে ভাঙছি তখন কিন্তু এর মধ্যে বিভক্তি কিন্তু থেকে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে না। তাই এদেরকে বলছে কি, কি বলছে, অলোপ অলোপ দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছ? এবার আমরা আসবো দ্বিগু সমাসে। দ্বিগু সমাস করতে গিয়ে আগে কিন্তু এই বানানটার দিকে নজর রাখবে। দয়ে বয়ে হস্যি দ্বি, দ্বি মানে দুই, আর গু মানে অর্থাৎ গো, গো অর্থাৎ গরু, দুইটি গরুর সমাহার। এই কথাটা বলতে দ্বিগু শব্দটা ব্যবহার হয়েছে। দ্বিগু সমাস কাকে বলে সেটা জানার আগে আবার আমরা কি করব, উদাহরণগুলো দেখব। তাহলে উদাহরণ দেওয়া রয়েছে, দেখো শতাব্দী, ত্রিফলা, পাঁচকড়ি, সপ্তাহ, পঞ্চভূত, দোচালা, চৌরাস্তা, পঞ্চপ্রদীপ, সাতকাণ্ড। ঠিক আছে? তো আমরা এবারে এই সমস্ত পদগুলোকে ভাঙব। কি করে ভাঙলাম? দেখো শতাব্দীকে ভাঙলো শত অব্দের সমাহার, ত্রিফলা তিনটি ফলের সমাহার, পাঁচকড়ি পাঁচটি কড়ির সমাহার, সপ্তাহ সাতটি অহের সমাহার। এখানে শত অব্দ মানে কি বলতো, বছর, শত বছরের সমাহার, আর সপ্তাহ সাতটি অহের, অহ মানে দিন, দিনের সমাহার। পঞ্চভূত পাঁচটি ভূতের সমাহার, দোচালা দুটি চালার সমাহার, চৌরাস্তা চারটি রাস্তার সমাহার, পঞ্চপ্রদীপ পাঁচটি প্রদীপের সমাহার, সাতকাণ্ড সাত কাণ্ডের সমাহার। ঠিক আছে? তো আমরা এই শব্দগুলো কিন্তু লিখলাম। ঠিক আছে? এখানে লেখার পর দেখো এই বাক মানে সমস্ত পদকে ভাঙলাম, ভেঙে আমরা কি পেলাম নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছো। যখন ভাঙলাম দেখো তার পূর্বপদটা, এটা পূর্বপদ শত, ঠিক আছে, এটা হলো পরপদ। দেখো পূর্বপদটা দেখো সংখ্যাবাচক বিশেষণ, প্রত্যেকটা পূর্বপদ দেখো সংখ্যাবাচক, তিনটি, পাঁচটি, সাতটি, পাঁচটি, দুটি, চারটি, আবার পাঁচটি, আবার সাত। তাহলে পূর্বপদ হলো কি সংখ্যাবাচক। ঠিক আছে? আর পরপদ যেটা, এই যে অব্দ, এগুলো পরপদ, এগুলো হলো বিশেষ্য পদ। দেখো সব বিশেষ্য পদ, চালা, এগুলো সব বিশেষ্য পদ। দেখেছো? ঠিক আছে? আর সমাহার যার অর্থ হলো সমষ্টি। ঠিক আছে? তাহলে এর মধ্যে থেকে আমরা কিন্তু দ্বিগু সমাসে, সমাস কাকে বলে বুঝতে পারছি। অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক, তার সাথে বিশেষ্য পদের মিলনে যে সমাস তৈরি হয় বা যে সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে তোমাদের চিনতে অসুবিধা হলো না? যখনই শব্দের আগে কোন সংখ্যাবাচক বিশেষ্য দেখতে পারবে সঙ্গে সঙ্গে সেটাকে কি করে ভাঙবে, এইভাবে যে পাঁচটি, ছটি, তারপর পরপদটা দিয়ে তারপরে দিলে সমাহার, এই কথাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। সমাহার মানে সমষ্টি। ঠিক আছে? তাহলে আমরা দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাসও বুঝতে পারলাম। এবার আমরা আসছি তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস
হলো একমাত্র সমাস যেটা হলো কারক সম্বন্ধীয়। সমাসের মধ্যে আমরা যে 9টা সমাস পড়বো তার মধ্যে একমাত্র তৎপুরুষ সমাসই হলো কারক সম্বন্ধীয়। যেমন আমরা দ্বিগু সমাস পড়েছি, যার পূর্বপদটা হলো সংখ্যাবাচক বিশেষণ। ঠিক সেরকম তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হলো এই কারক সম্বন্ধে। তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়, আবার বলছি, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলছে তৎপুরুষ সমাস। আমি প্রথমে কি বলেছি তোমাদের, যে তৎপুরুষ সমাসটাই হলো একমাত্র কারক সম্বন্ধীয়। তো কারকে আমি তোমাদেরকে এর আগেও কারক বুঝিয়েছি, তার ভিডিও রয়েছে, সেখানে আমরা দেখেছি কারক চেনার উপায় কি, অর্থাৎ ক্রিয়াকে যখন কারক কয় প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, নিমিত্ত কারক, অধিকরণ কারক, পেয়েছি তো। তো কর্তৃকারক বাদ দিয়ে বাকি অন্যান্য কারকের বৈশিষ্ট্য আমরা কিন্তু এই তৎপুরুষ সমাসে পাবো, অর্থাৎ পূর্বপদটা হবে কারক সম্বন্ধীয়। যেমন মনে করো আলু ভাজা, আমি একটা উদাহরণ লিখেছি, আলু ভাজা, আলুকে ভাজা। ঠিক আছে। বিপদাপন্ন, বিপদকে আপন্ন। ঠিক আছে। রথ দেখা, রথকে দেখা। হলো 3টে উদাহরণ আমি দিলাম। এবারে দেখো কি করে বুঝবো। দেখো পূর্বপদ, আলু ভাজার পূর্বপদ হলো আলু, পরপদ হলো ভাজা, তাই তো। পূর্বপদের সাথে কি বিভক্তি রয়েছে? কে বিভক্তি রয়েছে। আমরা বলি কাকে ভাজা, এখানে বলছি কি কাকে ভাজা, আলুকে ভাজা। কি বা কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা হলে সেটা কি কারক বলেছি? কর্মকারক। বলেছিলাম তো আগের ভিডিওতে, আমি বলেছিলাম কারক বোঝাতে কি। তাহলে কাকে ভাজা না আলুকে ভাজা। তাহলে আলু ভাজাকে যখন আমি ভাঙবো তখন আমি পেলাম কি আলুকে ভাজা। অর্থ ঠিক রাখতে হবে। সমাসের মূল শর্তই হলো যখন তুমি সমস্ত পদকে ভাঙবে তাকে কিন্তু অর্থ ঠিক রেখে ভাঙতে হবে, ভুলভাল অর্থ রাখলেও চলবে না। তুমি যদি বলো আলু দিয়ে ভাজা, তার কি অর্থ হচ্ছে? হচ্ছে না। কিন্তু অর্থকে ঠিক রেখে পদকে ভাঙতে হবে। তাহলে আমি আলু ভাজাকে ভাঙলাম কি আলুকে ভাজা। তাহলে পূর্বপদে কি বিভক্তি আছে? কে বিভক্তি। দেখো এই পূর্বপদের কে বিভক্তি কিন্তু মূল পদে আর নেই, দেখো আছে? নেই। তাহলে পূর্বপদের বিভক্তি যখন লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, এই পদটার অর্থ প্রাধান্য পাচ্ছে মূল পদে, তাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের ভাগ রয়েছে। প্রথমে আমি বললাম কর্ম তৎপুরুষ সমাস, আমি বুঝিয়ে দিলাম তোমাদের। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, এই দেখো বিভক্তি, কে বিভক্তি এখানে লোপ পেয়েছে। দেখো রথকে দেখা, রথকে দেখা, এখানে কিন্তু কে বিভক্তি নেই। তাহলে আমরা তৎপুরুষ সমাসের কিন্তু বৈশিষ্ট্য দেখলাম এবং কাকে বলে বুঝে দিলাম। অর্থাৎ পূর্বপদের বিভক্তি এবং কোথাও কোথাও অনুসর্গ, অপাদান কারকে অনুসর্গ থাকে, করণ কারকে অনুসর্গ থাকে, থাকে তো। তো যেখানে পূর্বপদের বিভক্তি এবং অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলছে তৎপুরুষ সমাস। এবার করণ তৎপুরুষ সমাস। মধু মাখা, আমি যদি এটাকে ভাঙি কি হবে বলো, তোমরা নিজেরাই বুঝতে পারছো। মধু মাখা, মধু দ্বারা মাখা, তাই না। তৃষ্ণার্ত, তৃষ্ণা দ্বারা ঋতু, তৃষ্ণার্ত। শ্রীহীন, শ্রী দ্বারা হীন। হলো দেখো এখানে দ্বারা বিভক্তি,
এই সরি অনুসর্গ, এটা তো আর বিভক্তি না। তাহলে এই দ্বারাটা পূর্বপদের সাথে যোগ হয়েছে। মধু দ্বারা মাখা, তাই তো, তৃষ্ণা দ্বারা ঋতু, তৃষ্ণা দ্বারা ঋতু, শ্রী দ্বারা হি। তাহলে এখানে যেমন আমরা বিভক্তিকে লোপ পেতে দেখছি, এখানে আবার কি অনুসর্গকে লোপ পেতে দেখছি। তাহলে দেখো এখানে দেখো মূল মূল সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে কিন্তু কিন্তু এই অনুসর্গটা নেই। মধুমাখা, তৃষ্ণার্ত, শ্রীহীন, এখানে কিন্তু অনুসর্গ লোপ পাচ্ছে। এবার আমি বলছি কি দেখো, পুত্র শোক, পুত্রের নিমিত্ত শোক, ঠিক আছে। রান্নাঘর, রান্নার জন্য বা নিমিত্ত, নিমিত্ত মানেই তো জন্য, ঘর। রচনা শৈলী, রচনার নিমিত্ত বা জন্য, নিমিত্ত না দিয়ে জন্য দিতে পারো। রচনা নিমিত্ত শৈলী, শৈলী মানে স্টাইল যাকে বলে। তাহলে দেখো নিমিত্ত তৎপুরুষ সমাস কি করে হচ্ছে দেখো। আমরা জানি নিমিত্ত মানে তরের জন্যে নিমিত্ত, এটাই তো হলো, আমরা পড়েছিলাম নিমিত্ত কারক। তাহলে দেখো পূর্বপদে পুত্র শোক, এই মূল পদটাকে আমরা ভাঙছি দেখো, পুত্রের নিমিত্ত শোক। তাহলে মূল পূর্বপদ হলো পুত্র, তার সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে পুত্রের, তাই তো, এর বিভক্তি যুক্ত হচ্ছে প্লাস তার সাথে কি অনুসর্গ যুক্ত হয়েছে, আর পরপদ হলো শোক। তাহলে পূর্বপদের এখানে কিন্তু বিভক্তি এবং অনুসর্গ লোপ পেয়েছে মূল পদে, সমস্ত পদে কিন্তু নেই দেখো, এর বিভক্তিও নেই আর নিমিত্ত অনুসর্গও নেই। রান্নার জন্য ঘর, রান্না, রান্না যুক্ত র, এখানে র বিভক্তি লোপ পেয়েছে আর জন্য অনুসর্গ লোপ পেয়েছে মূল পদে, দেখো রান্নাঘর। রচনার নিমিত্ত শৈলী, রচনা যুক্ত র, মূল শব্দ হলো রচনা, পূর্বপদ প্লাস র বিভক্তি প্লাস নিমিত্ত, এই অনুসর্গ, এই দুটো মূল সমাসে কিন্তু লোপ পেয়েছে, হলো নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে বুঝতে পারলে তোমরা। এরপরে আমরা পাবো কি অপাদান তৎপুরুষ সমাস এবং অপাদান এবং অধিকরণ তৎপুরুষ সমাস। এবারে আমরা আসবো অপাদান তৎপুরুষ সমাসে। অপাদান তৎপুরুষ, অপাদান শব্দটা দিয়ে আমরা বুঝতে পারি যে কারকে আমরা পেয়েছি অপাদান মানে চিনব কি করে, হইতে থেকে চেয়ে অপেক্ষা এই অনুসর্গগুলো। তো আমরা দেখব যখন আমরা একটা সমাসের ক্ষেত্রে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যখন সমাসকে ভাঙবো, তখন পূর্বপদের সাথে কি হচ্ছে অনুসর্গ যুক্ত হচ্ছে, হইতে থেকে চেয়ে অপেক্ষা। দেখো আদ্যন্ত, আদি হইতে অন্ত, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত। শাখাচ্যুত, শাখা হইতে চ্যুত। দেশ ছাড়া, দেশ হইতে ছাড়া। তাহলে দেখো প্রত্যেকটাতেই দেখো যে অনুসর্গ যুক্ত হয়েছে, সেই অনুসর্গগুলো কিন্তু দেখো মূল সমস্ত পদে কিন্তু নেই, অর্থাৎ পূর্বপদের অনুসর্গ লোপ পাচ্ছে। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অনুসর্গ লোপ পাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটা হলো কি অপাদান তৎপুরুষ সমাস। অর্থাৎ এই হইতে, এই অনুসর্গটা যখন লোপ পাচ্ছে তখন সেটা অপাদান তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাস কি করে চিনব? আমরা জানি অধিকরণ কারক, কোথায় কখন কিসে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা হলে সেটা অধিকরণ কারক। এখানেও আমরা অধিকরণ তৎপুরুষ সমাসও আমরা দেখব যে পূর্বপদে বিভক্তি যুক্ত হচ্ছে কিন্তু সেই বিভক্তি মূল পদে লোপ পাচ্ছে, মূল পদে কিন্তু থাকছে না। পূর্বপদে বিভক্তি লোপ পায়, কখনো বা অনুসর্গ লোপ পায়, তাই তো। তাহলে এখানে দেখো অধিকরণ কারকে বিভক্তি লোপ পাচ্ছে, গাছ পাকা, গাছে পাকা, গাছ যুক্ত এই এ বিভক্তিটা এখানে লোপ পাচ্ছে, পূর্বপদের এ বিভক্তি লোপ পাচ্ছে। দ্বিতীয়তে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যায় গরিষ্ঠ, সংখ্যা যুক্ত অন্তস্থ বিভক্তি, এই অন্তস্থ বিভক্তি মূল সমাসে কিন্তু লোপ পাচ্ছে। বিদ্যা উৎসাহী, বিদ্যায় উৎসাহী, বিদ্যা যুক্ত অন্তস্থ, এই অন্তস্থ বিভক্তিটা এখানে লোপ পাচ্ছে, তাই এটা অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ। এইবারে
আরেকটা পাবো যেটা অকারক, আমরা পড়েছিলাম না কারক অকারক, সম্বন্ধ তৎপুরুষ সমাস। আমরা জানি সম্বন্ধ তৎপুরুষ সমাস কি, পূর্বপদের সাথে এর বিভক্তি যুক্ত হয়, র বা এর বিভক্তি যুক্ত হয়, তাই তো? সেটা কি বলছে, তো পূর্ব কারকে যাবো না আমি, কিন্তু আমি বলবো পূর্বপদে র বা এর বিভক্তি যুক্ত হয়। দেখো আমরা করেছি ভোটাধিকার, যখন আমি মূল শব্দটাকে সমাসকে ভাঙবো, ভোটের অধিকার, ভোট যুক্ত এর বিভক্তি, দেখো এর বিভক্তিটা কিন্তু মূল সমাসে নেই, সমস্তমান পদে নেই। দেশবন্ধু, দেশের বন্ধু, এই দেশ যুক্ত এর, এই এর বিভক্তিটা কিন্তু লোপ পেয়ে গেল সমাসবদ্ধ পদে। কবিগুরু, কবিদের গুরু, এই দের এইটা মূল সমাসবদ্ধ পদে লোপ পেল। তাই জন্য এগুলো হলো সমস্ত এই সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে আমি সমাস তৎপুরুষ সমাসে বিভিন্ন কারক অকারক সম্বন্ধ তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করলাম, আরো কয়েকটা ভাগ রয়েছে যেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ।